সৃষ্টির সেরা জীব মানুষের সহজাত প্রবৃত্তি সকল ধরনের কাঠিন্যর সান্নিধ্য থেকে নতুন কিছু আবিষ্কার করা। এই অভ্যাসের কারণে মানুষের পদধূলি পড়েছে মহাকাশ থেকে সমুদ্রতল পর্যন্ত। বাদে যায়নি পাহাড়, পর্বত কিংবা পর্বতশৃঙ্গ। প্রিয় দর্শক, সভ্যতার ইতিহাস থেকে বেরিয়ে আজকের পর্বটি আমরা সাজিয়েছি এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নিয়ে। জানব এর নামকরণের ইতিহাস থেকে প্রথম এভারেস্ট বিজয়ীর নাম। চলুন ভূমিকা না বাড়িয়ে প্রবেশ করি। ভারতীয় উপমহাদেশে তখন ব্রিটিশ শাসন স্থায়ী বাস্তবতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোও তেমন করে শুরু হয়নি। ব্রিটিশরা ভাবল ভারতীয় উপমহাদেশকে একটা জরিপের আওতায় আনলে কেমন হয়। সোজা বাংলায় উপমহাদেশের টোটাল ভূমির মাপজোক। তারা ভেবেও ছিল হয়তো ৫-৭ বছর সময় লাগবে, কিন্তু বাস্তবে সময় লেগেছিল ৭০ বছর। ১৮৫২ সালের দিকে ভূমি জরিপ অধিদপ্তরের প্রধান তখন স্যার জর্জ এভারেস্ট। তার নেতৃত্বে কাজ করেছিলেন তুখোড় মেধাবী একজন বাঙালি কর্মচারী রাধানাথ শিকদার। কলকাতায় হিন্দু কলেজে অধ্যয়নরত অবস্থাতেই গণিত শাস্ত্রে বিশাল পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি। এবার মূল আলোচনায় আসি। ১৮৫০ সালের শুরুর দিকে যখন সার্ভেয়ার দল হিমালয় অঞ্চলের দ্বারে পৌঁছে যায়, তখন দেখা দেয় এক নতুন বিপত্তি। নেপাল এবং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত কিছুতেই নিজেদের ভূমিতে বিদেশি ঢুকতে দেবে না। অগত্যা দূর থেকে হিমালয় পর্বত শৃঙ্গের উচ্চতা কিভাবে পরিমাপ করা যায় সেই চেষ্টায় চলতে থাকল। মেধাবী গণিতবিদ, দার্শনিক, অ্যাস্ট্রোলজার রাধানাথ শিকদারের চেষ্টা সফলতার মুখ দেখল। তিনি হিমালয় অঞ্চলের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে ত্রিকোণমিতির সাহায্যে দূর হতেই হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ আবিষ্কার করে ফেলেন এবং সঠিকভাবে উচ্চতাও পরিমাপ করেন। যেহেতু তিনি কর্মচারী ছিলেন, তাই সকল প্রমাণপত্র তিনি সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের কাছে জমা দেন। সবার মনে প্রশ্ন আসতেই পারে, রাধানাথ শিকদার নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে হিমালয়ের চূড়া আবিষ্কার করার পরেও এর নাম মাউন্ট রাধানাথ না হয়ে মাউন্ট এভারেস্ট কেন হল? এটা কি শুধুই রাধানাথ শিকদার ভারতীয় বলেই এই বৈষম্য? আজও কেউ কেউ সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান। স্যার অ্যান্ড্রু স্কট ওয়া ছিলেন স্যার জর্জ এভারেস্টের উত্তরসূরি। তিনি ভীষণ ভাবনায় পড়লেন। আবিষ্কার হলো সর্বোচ্চ চূড়া, কিন্তু এর নাম কি দেওয়া যায়? ওয়াহের কাছে এখন নামই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি লিখলেন, শ্রদ্ধেয় পূর্বসূরি জরিপ প্রধান স্যার জর্জ এভারেস্ট আমাকে প্রতিটি ভৌগোলিক উপাদান স্থানীয়ভাবে প্রচলিত নামকরণ করতে শিখিয়েছিলেন, কিন্তু এই পর্বতচূড়াটিই খুব সম্ভবত পৃথিবীর সর্বোচ্চ। তার কোনো স্থানীয় নাম আমরা খুঁজে পাইনি, কারণ নেপালে আমরা প্রবেশ করতে পারছি না, আর এ কারণে আমাদের পক্ষে নিশ্চিতভাবে এর স্থানীয় নাম জানা সম্ভব নয়। এখন এই চূড়াটির নামকরণের সুযোগ আমি পেয়েছি। এর পাশাপাশি আরও কিছু দায়িত্ব আমার কাঁধে বর্তেছে। এখন আমাকে গ্রহণ করতে হবে এমন একটি নাম যা সারা পৃথিবীর ভূগোলবিদরা জানবে এবং সভ্য জাতিগুলোর মুখে মুখে ভিড়বে। তিনি প্রস্তাব করলেন স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে সর্বোচ্চ চূড়ার নাম মাউন্ট এভারেস্ট। তিনি এই নাম বেছে নিলেন তার সম্মানীয় পূর্বসূরির প্রতি উৎসর্গ এবং স্মৃতি হিসাবে। এই নামটিকে ১৮৬৫ সালে রয়্যাল জিওগ্রাফি সোসাইটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এবার আসি, এই সর্বোচ্চ পর্বত শৃঙ্গের স্থানীয় নাম কি ছিল? নেপালে প্রবেশ করতে না পারায় স্থানীয় নাম গ্রহণ করা সম্ভব হয়নি। স্কটের এই দাবি ততটা জোরালো নয়, কারণ ১৮০০ শতকের মানচিত্রে সর্বোচ্চ এই শৃঙ্গের নাম রেকর্ড হয়েছিল তিব্বতী নাম কোমোল্যাঙ্গমা কিংবা চোমলঙ্গমা নামে। দার্জিলিংয়ে স্থানীয়ভাবে বলা হতো দিউদুঙ্গা, যার অর্থ হল পবিত্র পর্বত। নেপালের প্রাকৃতিকবিদ এবং এককালের বাসিন্দা ব্রায়ান হটন হকসন এই নামটির সঙ্গে সুপরিচিত ছিলেন। এমনকি স্যার জর্জ এভারেস্ট নিজেই আপত্তি করেন। তিনি পর্বতটি কখনো দেখেননি এবং এর আবিষ্কারের সঙ্গেও জড়িত ছিলেন না। তিনি তার নাম ব্যবহারের বিরোধী ছিলেন। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিকে জানান যে এভারেস্ট নামটি হিন্দিতে লেখা যায় না ও ভারতীয়রা উচ্চারণ করতে পারেন না। হিন্দি ভাষায় তার নামের উচ্চারণ করা ছিল কঠিন। মজার বিষয় হল, তিনি পরিচিত হয়েছিলেন তার নামের এভারেস্ট উচ্চারণে, এভারেস্ট নয়। এই তো গেল সংক্ষিপ্তভাবে নামকরণের ইতিহাস। এবার আসি, পৃথিবীর এই সর্বোচ্চ শৃঙ্গ সর্বপ্রথম কে জয় করেছিলেন? আপনারা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কিন্তু যে কথা ইতিহাসের পাতায় কখনো স্থান পায়নি, আজ আমরা সেই অভিযাত্রীর কথা আপনাদেরকে জানাবো।
যদি আপনাদের ভিন্ন মত থেকে থাকে সেগুলো কিন্তু আমরা অবশ্যই কমেন্ট সেকশনে দেখতে চাই। শুরু করছি তাহলে, কেমন? হিমালয়ের কোলে পড়ে আছে একটি পা, জুতো আছে, মোজাও আছে। মোজার গায়ে সেলাই করা একটি নাম, এসি আরভিন। ঠিক 100 বছরের নিঃসঙ্গতা নিয়ে পড়ে আছে পাটি। এ পা হয়তো প্রথম এভারেস্টের শিখর ছুঁয়েছিল। ইতিহাস সবকিছু জানে না, জানারও কথা নয়। বেচাকেনা চুকিয়ে লেনদেন মিটিয়ে এসি স্যান্ডি অরভিন হিমালয়ে বিলীন হয়েছিলেন 1924 সালে। কিন্তু তার পাটি এখনও পড়ে আছে। দেহের বাকি অংশ কোথায় কেউ জানে না। শুধু পাটি আছে বরফের কোলে, পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যের সাক্ষী হয়ে। কে এই এসি অরভিন? একজন ব্রিটিশ পর্বত অভিযাত্রী। তিনি এবং জর্জ ম্যালোরি 100 বছর আগে প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন বলে জনশ্রুতি আছে, কিন্তু স্রেফ প্রমাণের অভাবে তারা সেই স্বীকৃতি পাননি। দুর্গম হিমালয়ে মিলিয়ে গিয়েছিলেন অকুতভয় 2 প্রাণ। অ্যান্ড্রু কমেন্সেন্ডি অরভিনের বয়স তখন 22 বছর, আর ম্যালোরির তখন 37। কুয়াশায় ঘেরা বরফে আচ্ছাদিত হিমালয়ে কোথায় হারিয়ে গেলেন তারা, সেটি আজও পৃথিবীর সেরা রহস্য। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্কুল শিক্ষক ম্যালোরি প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিলেন ফ্রান্সে। যুদ্ধের পর দেশে ফেরার পরপরই পাহাড়ের নেশা চেপে বসে ম্যালোরির। বারবার ছুটে গিয়েছিলেন হিমালয়ের কোলে। তাকে প্রশ্ন করা হয়, বারবার হিমালয় যান কেন? যে উত্তরটি দিয়েছিলেন ম্যালোরি, তা আজও সোনার অক্ষরে খোদাই করা আছে, কেন যাই। ম্যালোরির দেহ পাওয়া যায় 1999 সালে। আমেরিকার এক অভিযাত্রী দল তার দেহ খুঁজে পায়। 75 বছর ধরে হিমালয় পড়ে আছে একটি দেহ, কোমরে দড়ির দাগ। শুধু কাছে নেই ম্যালোরির স্ত্রীর ছবি। প্রিয়তমার এই ছবিটি এভারেস্টের চূড়ায় রেখে আসার কথা ছিল। সন্দেহ আরও বাড়ে, তাহলে কি এভারেস্টের চূড়াতেই আছে স্ত্রীর ছবিটি? তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি নন। এভারেস্টে প্রথম ওঠেন ম্যালোরি আরভিন জুটি। সব রহস্যের কিনারা হয় না, এবং হয় না বলেই পৃথিবী এত সুন্দর। একটি পর্বত অভিযাত্রী ও সিনেমা নির্মাতা দলের নজরে আসে জুতা মোজা পরা একটি পা। ম্যালোরির দেহাবশেষ যেখানে মিলেছিল তার বেশ খানিক নিচেই পাওয়া গেছে অরভিনের পা। ওই দলের সদস্য জিমিচিন বলেন, মোজাটা তুলে দেখি একটি লাল রঙের লেভেল, তাতে সেলাই করা আছে অরভিনের নাম। দেহের বাকি অংশ নেই, নেই অরভিনের কোডাক ক্যামেরাটাও। এই ক্যামেরার হদিস পেলে হয়তো ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো। অরভিনের পায়ের খবর শুনে কেঁদে ফেললেন জুলি সামার্স। জুলি অরভিনের বংশধর এবং তার জীবনীকারও বটে। তার কথায়, আমি ছোটবেলা থেকেই আমি হারিয়ে যাওয়ার কথা শুনে এসেছি। যেদিন ম্যালোরির দেহ মিলল সেদিন ভেবেছিলাম অরভিনের দেহ নিশ্চয়ই পাওয়া যাবে। ম্যালোরির দেহ উদ্ধারের 25 বছর পর মিলল অরভিনের পা। ঘটনাচক্রে সেই অভিযানের 100 বছর পরে, হয়তো আরও 25 বছর পর এভারেস্টের চূড়ায় কেউ খুঁজে পাবে এক নারীর ছবি। প্রচণ্ড তুষারঝড়ও যে ছবিটি বরফের গায়ে লেগে আছে এক না লেখা ইতিহাসের সাক্ষী হয়ে। সেই নারীর নাম রুথ ম্যালোরি, জর্জ ম্যালোরির স্ত্রী। কবি জানতেন তার পায়ের চিহ্ন একদিন পড়বে না এই বাটে, কিন্তু অরভিন কি জানতেন তিনি নন, তার পায়ের চিহ্ন নয়, তার পাটি পড়ে থাকবে বরফে ঢাকা হিমালয়ের কোলে। একটা জুতা মোজা পরা পা গতকাল উথাল পাথাল দেখল পাহাড়ে। ঝড় বয় এবং প্রবল ঠান্ডায় কাঁপতে থাকে চরাচর, কিন্তু পাটি শুয়ে থাকে একা 100 বছর ধরে। 100 বছরের নিঃসঙ্গতা নিয়ে হয়তো অন্য কাহিনী লিখবে কেউ, হয়তো কোনো নতুন অভিযাত্রী বলবে, কেন যাই? বিকজ ইট ইজ দেয়ার। হিমালয় তো থাকবেই, যেমন আছেন ম্যালোরি অরভিন। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা, আমরা আর কিছু বলবো না। প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম, কে বা কারা সর্বপ্রথম হিমালয়ের চূড়ায় পদধূলি দিয়েছিলেন? কমেন্ট সেকশনে উত্তরে প্রত্যাশায় রইলাম। আজ তবে আসি, শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকের সাথে।